আজ আমি আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন, এইটুকু আপনাদের কাছে আজ অনুরোধ করছি। মাননীয়ার একটি গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর মাধ্যমে পরিষ্কার হয়ে গেল। কিছুদিন আগে উনি ভাষণ দিয়েছিলেন এবং সেখানে ওনার মুখ থেকে আবেগের বশে হয়তো সত্যি কথাটি বেরিয়ে এসেছে। কথাটি হলো, মেয়েটি মারা যায় শুক্রবার রাতে, অর্থাৎ দিনটি ছিল 9ই আগস্ট, এবং মেয়েটির ক্রিয়াকর্ম হয় সম্ভবত রবিবার, আর সোমবার দিন মাননীয় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন মেয়েটির বাড়িতে বাবা মায়ের সাথে দেখা করতে। এটি উনি ভাষণ যখন দিচ্ছিলেন তখন জানিয়েছিলেন। তাছাড়া তিনি আরও কয়েকটি কথা বলেছেন। কি বলেছেন? সেই রাত্রিতে নাকি তিনি 100 বার পুলিশ কমিশনারের সাথে কথা বলেছিলেন, মিনিট টু মিনিট কথা হয়েছে পুলিশ কর্তৃপক্ষের সাথে, এবং রাত্রি 2টো পর্যন্ত উনি জেগেও ছিলেন। তাহলে এখানেই তো পরিষ্কার হয়ে গেল, খেলা তো এখানেই শুরু। তার মানে ঘটনাটা কি তাহলে উনি সবটাই জানতেন? পুলিশের সাথে, তা নইলে এত কিসের কথা হতে পারে এত রাত্রিতে? আমার তো অনেকটাই অবাক লাগছে, আপনাদের কতটা লাগছে? এক্ষেত্রে কেন মুখ্যমন্ত্রীকে ডাকা হবে না বলুন তো? উনি সম্পূর্ণভাবে কি কি বলেছেন ভিডিওটা একটু আপনারা দেখুন। আমি ভিডিওটা দেখাচ্ছি, একটু দেখুন, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে এখানে উনি কতটা ইনভলভ আছেন। সোমবার রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা ছিল, তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। আর ঘটনাটা ঘটেছিল কবে? সম্ভবত শুক্রবার। আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত পুলিশ, সেদিন রাতের ঘটনা শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে। এছাড়া আরও 3টি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানাই। পুলিশ যে বারবার বলছে না মেয়েটি সুইসাইড করেছে, আচ্ছা বলুন তো, মেয়েটি যদি সুইসাইডই করবে তাহলে মেয়েটির দেহ উদ্ধারের পর কেন তার শরীর অর্ধনগ্ন অবস্থায় ছিল, তাই না? যদি কেবলমাত্র সঞ্জয় রায়ই ধর্ষক হয় তাহলে কেন দ্বিতীয়বার পোস্টমর্টম করানোর জন্য বডিটা রাখলো না? কেনই বা সাত তাড়াতাড়ি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছিল? আর কেনই বা সব ভেঙে চুরে দিল? তার মানে তো একাধিক জন এখানে যুক্ত রয়েছে। আর আরও সবচেয়ে একটা বড় প্রশ্ন, আপনারা শুনুন। নাম্বার 2, সন্দীপ ঘোষের একটি ভাইরাল ভিডিও থেকে জানতে পারলাম যে রূপান্তরকামীদের ওপর নৃশংস অত্যাচার করতেন এই সন্দীপ ঘোষ। তাদেরই একজন পরিচয় করলেন যে ফেসবুকের মাধ্যমে ফোন নাম্বার জোগাড় করতেন ট্রান্সজেন্ডারদের, তাদের ডেকে পাঠাতেন এবং সম্পর্ক তৈরি করতেন। কিন্তু এখানে কিন্তু যোগ করছি, কিন্তু যেভাবে উনি যৌনতা প্রকাশ করতেন সেটা খুবই নিন্দনীয়। কি করতেন উনি? কামড়ানো, খিমচানো, মারা, এই সব করতেন। এই ধরনের ব্যবহারিক বিষয়টি ছিল তার মধ্যে।
এবং তাহলে তো তখন আমার যেতে পারি নিজস্ব চিন্তাভাবনা দিয়ে একটি প্রশ্ন জেগে উঠেছে। প্রশ্নটি হলো, এবং তাহলে হচ্ছে তিলোত্তমার উনি শরীরে একজন যে একাধিক মানে কি কামড়ানো বলবো আচরণের সমাজে চিহ্নগুলি শিক্ষিত সামনে মানুষ এসেছিল, সাধারণত কোনো তার এই সাথে ধরনের সন্দীপ ঘোষের same-sex কোনো relation-এর মিল ক্ষেত্রে নেই তো? থানায় বা অন্য কোথাও কমপ্লেন করতে গেলে তখন বলবে আপনি নিজে কেননা স্বেচ্ছায় গেছেন, ভিডিওর এখন কেন মাধ্যমে বলতে এসেছেন? আমরা তো বিষয়টা হলো জানতেই পারলাম actually উনি victim-ই যৌনতা তখন প্রকাশ ওখানে করার জন্য victim এসব থাকে না, করেন। তখন দোষী হয়ে যায়। তাহলে সেদিন রাত্রিতে এই যে একাধিক কামড়ের দাগ, এগুলো তার মধ্যে যেগুলো ছিল সেগুলো সন্দীপ ঘোষের এর মধ্যে জড়িত নয় তো? তবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। নাম্বার 3, আরজিকর কাণ্ডে আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে। আর আজ লাস্টবারের জন্য জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। ইমেল করে আমন্ত্রণ পত্রও পাঠালেন মুখ্য সচিব মনোজ পন্তকে দিয়ে। জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে যে পঞ্চম দফা অর্থাৎ শেষ চেষ্টার মধ্যেও কোথাও একটা আইনি বড় সড়ো চাল রয়েছে বলে আমার মনে হচ্ছে। আর আইনি চালটা দিতেই মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন, কারণ গতকাল জুনিয়র ডাক্তাররা একটি বড় পদক্ষেপ নিয়েছেন। সেটা আমরা সকলেই জেনে গেছি। সেটা কি না, তাদের সুপ্রিম কোর্টের আইনজীবীকে বদলে দিয়েছেন এবং যাকে নিয়োগ করেছেন তার নাম ইন্দিরা জয়সিং। সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের কাজে না ফেরাটা একটা ইস্যু তৈরি হতে চলেছে। তাই জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া না দিয়ে থাকতেও পারছেন না। এখন লাইভ স্ট্রিমিং ভিডিওগ্রাফি থেকেও সরে যেতে কিন্তু বাধ্য হচ্ছেন। তবে আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের আশা করি নির্দেশেই ওনারাও তৈরি হচ্ছেন। খেলাটা আইনি খেলায় পরিণত হয়েছে। কপিল সিব্বলের সাথে ইন্দিরা জয়সিংয়ের যে আইনি লড়াই, সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। কে কাকে সুপ্রিম কোর্টের শুনানিতে নিজের অবস্থানকে যুক্তিসঙ্গত করে তুলে ধরতে পারে, সেটারই কিন্তু ছক সাজানোর খেলা চলছে।